আচ্ছা, কান্টের এটা 61st লেকচার, 61 নম্বর লেকচার। আমরা আগের লেকচারে শুরু করেছিলাম সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি নিয়ে কান্ট আই এটা নিয়ে বলছেন। এখানে একটা প্রশ্ন আমাকে কিন্তু সেমিনারে একটা প্রশ্ন করেছিল তাপস, যে স্যার এখানে সেলফ আর মাইন্ড, আপনি তো সেলফ নিয়ে কথা বলছেন, সেলফ সোল, তার সঙ্গে মাইন্ড এর সম্পর্ক কি? খুব পার্টিনেন্ট প্রশ্ন। সেলফ সোল আর মাইন্ড এগুলোর মধ্যে সম্বন্ধ কি কান্টের মতে? প্রথম কথা হচ্ছে, আমরা এটা আগের লেকচারে দেখেছি, সোল কান্ট মানছেন না। সোল হচ্ছে একটা সাবস্টেন্স, যেমন ডেকার্ট বলেছিলেন, সেটা মানছেন না, কিন্তু সেলফ মানছেন। তাহলে আই স্ট্যান্ডস ফর দ্য সেলফ, নট দ্য সোল। তাহলে আই বলতে কান্ট সেলফকে বোঝাচ্ছেন, সোলকে বোঝাচ্ছেন না, দুটোর মধ্যে পার্থক্য করছেন। সোল, সেলফ একটা এপিস্টেমোলজিক্যাল এন্টিটি, সেলফ অর্থাৎ আমার যে আত্মবোধ, এটাকে সেলফ বলা হয়। আর সোল, সোল একটা মেটাফিজিক্যাল এন্টিটি, সোল একটা সাবস্টেন্স। সেলফ আর সোল সম্পর্কে আরো অনেকগুলো দাবি আছে। আমরা আগের লেকচারটাই বলেছিলাম, ওই সাবস্টেন্সের দাবিটা কান্ট অস্বীকার করছেন, বাকি দাবিগুলো আই সম্পর্কে কান্ট মেনে নিচ্ছেন, অর্থাৎ সেলফ সম্পর্কে মেনে নিচ্ছেন, সোল সম্পর্কে অস্বীকার করছেন। এইটা আমরা আগে বলেছিলাম। হলো এবার মাইন্ড। প্রথমত কান্টের কাছে মাইন্ড হচ্ছে ইনার সেন্স, এটা একটা সেন্স মাইন্ডের। মাইন্ড শব্দটার মানে হচ্ছে ইনার সেন্স। কারণ মাইন্ড কথাটা বেশি ইউজ করেননি, ইনার সেন্স কথাটা ইউজ করেছেন। ইনার সেন্স বলতে ভারতীয় দর্শনে যাকে বলা হয় মন, ইন্দ্রিয় রূপে মন, মন ভুল উচ্চারণ করে, ইন্দ্রিয় রূপে মন। তাহলে ইন্দ্রিয় রূপে মন, এটা হচ্ছে ইনার সেন্স। কিন্তু মাইন্ড বলে তো একটা শব্দ আছে, যেটাতে আমরা ফিলসফি অফ মাইন্ড এরকম বলি, সাইকোলজি বলি, স্টাডি অফ মাইন্ড, সাইন্টিফিক স্টাডি অফ মাইন্ড বলে সাইকোলজি বলি। সে মাইন্ডকে কান্ট কি বলবেন? সেটা কি সেলফের সাথে আইডেন্টিক্যাল? না। সেলফ দেখো, এটা খুব সহজ বুদ্ধিতেই বুঝতে পারবে। কান্টের কাছে সেলফ হচ্ছে আই, আই থিঙ্ক, এটা হচ্ছে সেলফ। এই সেলফের বাইরে মাইন্ডের অনেক এলিমেন্ট আছে। আই থিঙ্ক ছাড়া তো বহু জিনিস আছে, যেমন আমার যেগুলো আবেগ, ইমোশন, যেগুলো আমার প্রভাব, সেগুলো কাজেই আমার কিছু কোনেশন আছে, অর্থাৎ কৃতি, কিছু রেপ্রেজেন্টেশন আছে, কান্টের ভাষায় রেপ্রেজেন্টেশন, সেগুলো সব মাইন্ড, মাইন্ডেরই অংশ, মাইন্ডের পার্ট, সেগুলো নিয়ে মাইন্ড। তাহলে মাইন্ডটা শুধু সেলফ নয়। আই সেন্সটা, আইটাই শুধু মাইন্ড, এটা কান্ট বলতে চাইছেন না। তাহলে আই এর থেকে, অর্থাৎ সেলফের থেকে মাইন্ডটা আলাদা, মাইন্ড অনেক বড়, আইটার একটা পার্ট মাত্র। এই আই সেন্সটা মাইন্ডের একটা পার্ট। এখানে আমরা শুধুমাত্র আই সেন্সটা নিয়ে কাজ করছি। মাইন্ড নিয়ে তো কত কথা কান্ট বলেছেন, পুরোটা ক্রিটিক, ফার্স্ট ক্রিটিক মাইন্ড নিয়েই আলোচনা। মাইন্ড এবং মাইন্ড যেভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা, পুরো ক্রিটিকটা। কান্ট কি কি কথা বললেন? প্রথমটা বলা হয়ে গেল যে কান্ট বলেছেন যে সেলফ, ওই রকম সেলফ নেই, সাবস্টেন্সটিভ সেলফ নেই। কিন্তু
তিনি সেলফের যে বাকি মানে সোলের যে বাকি ওরকম সোল নেই, সেলফ নেই নয়, সোল নেই, সাবস্টেন্টিভ সোল নেই। সোলের যে বাকি প্রপার্টি গুলো যেগুলো তিনি অস্বীকার করেছেন প্যারালজিজমে, যে সেটা সিম্পলিসিটি, সেটার ইউনিটি, নিউমেরিক্যাল আইডেন্টিটি, এগুলো কিন্তু এই দুটো প্রপার্টি সিম্পলিসিটি এবং নিউমেরিক্যাল আইডেন্টিটি বা ইউনিটি, এই দুটো কান্ট কিন্তু সেলফ সম্পর্কে স্বীকার করছেন। এই দুটো না হলে হবে না, সেটা আমরা সে কথায় পরে আসছি। এবং সোলটা মেনি হতে পারে না, এটা বলছেন। সাবস্টেন্স হিসেবে সেটা অনেক হতে পারে, যেমন বলেছেন বুদ্ধিস্ট পসিবিলিটিটাও আছে, যে ক্ষণিক 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 এরকম হতে পারে, কিন্তু হলেও সেগুলোকে একটা ইউনিটি দরকার তার মধ্যে। এই থার্ড পয়েন্টটা, যে সোল ক্যানট বি ডিসইন্টিগ্রেটেড, এইটা উনি রেফিউটেশন অফ ম্যান্ডেলসন্স প্রুফ অফ দ্য পারসিস্টেন্স অফ দ্য সোল, এইটার এইখানে এই কথাটা উনি বলেছেন। এই পয়েন্টটা কিন্তু প্যারালজিজমে নেই। প্যারালজিজমে আরেকটা কথা আছে, সোলের রিলেশন উইথ দ্য ওয়ার্ল্ড, সেটা এখানে কতটা ইম্পর্টেন্ট নয় বলে আমরা বলছি না, মানে ফোর্থ প্যারালিজম, সেটা আমরা বলছি না। তো প্রথম কান্ট যেখান থেকে শুরু করলেন যে আই এক্সিস্ট, আই থিঙ্ক, ডেকার্টের এই স্টেটমেন্টটা হচ্ছে একটা রিলেশনাল স্টেটমেন্ট। আইটা হচ্ছে সাবস্টেন্টিভ, আর থটটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, সাবস্টেন্স অ্যাট্রিবিউট, যেটা রিলেশনের আন্ডারে আসে ক্যাটেগরি, সেই ক্যাটেগরিটাকে ইউজ করছেন ডেকার্ট। তারপরে বলছেন তার থেকে যে আই এক্সিস্ট এটা ইনফার করছেন, সেই ইনফারেন্সটা ভ্যালিড নয়, ইনভ্যালিড। কারণ এখানে মেজর প্রেমিসটা নেই। মেজর প্রেমিসটা কোথা থেকে পাবেন ডেকার্ট, যে হোয়াট এভার থিংস এক্সিস্টস, এটা কোথা থেকে পাবেন? অল থিঙ্কিং থিংস আর এক্সিস্টিং থিংস, এই যে জেনারেল প্রেমিসটা, ওটা তো নেই, ওর আই থিঙ্কটাই আছে, আর তো কিছু নেই। ওটা না হলে আই থিঙ্ক থেকে আই এক্সিস্ট আসে না, এটা কান্টের পয়েন্ট। পরের পয়েন্টটা হচ্ছে, এর পরের পয়েন্ট, সেটা হচ্ছে আই এক্সিস্ট, এটা প্রথমত একটা রিলেশনাল, ডেকার্ট যেন মনে করছেন রিলেশনাল প্রপোজিশন, এটা রিলেশনাল প্রপোজিশন নয়, এটা রিলেশনাল জাজমেন্ট নয়, এটা হচ্ছে জাজমেন্ট অফ মোডালিটি, মোডাল জাজমেন্ট। কারণ এক্সিস্টেন্স ইনএক্সিস্টেন্স এই ক্যাটেগরিটা মোডালিটির আন্ডারে পড়ে, রিলেশনের আন্ডারে পড়ে না। এক্সিস্টেন্সটাকে প্রপার্টি বলে ভাবলে এটা রিলেশনের আন্ডারে চলে যেত। এক্সিস্টেন্সটা তো প্রপার্টি নয়, এটা একটা অন্য ধরনের জিনিস, বা জেনারেল প্রপার্টির মতো নয়। কান্টের ভাষায় এটা একটা লজিক্যাল প্রপার্টি, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রপার্টি, রিয়েল প্রপার্টি নয় কান্টের ভাষায়। লজিক্যাল প্রপার্টি হলেও রিয়েল প্রপার্টি নয়। লজিক্যাল প্রপার্টি মানে আমরা আধুনিক ভাষায় বলবো এটা একটা সেন্টেন্সিয়াল প্রেডিকেট, কিন্তু এটা একটা রিয়েল প্রেডিকেট নয়। সেন্টেন্স এটা প্রেডিকেটের জায়গায় বসে, আই এক্সিস্ট বলি, কিন্তু আই বললেই এক্সিস্ট বলে দেওয়া হয়ে যায়। আই এক্সিস্ট, এখানে নতুন কোনো ইনফরমেশন নেই। আই থিঙ্ক এর মধ্যে নতুন একটা ইনফরমেশন আছে। আই বললে যা বোঝে যায়, আই থিঙ্ক বললে অতিরিক্ত কিছু বোঝে যায়। কিন্তু আই বললে যা বোঝে যায়, আই এক্সিস্ট বললে অতিরিক্ত বোঝে যায় না। তাহলে এক্সিস্টেন্সটা আই এর মধ্যেই রয়েছে। আই যখন বলা হচ্ছে, যে বলছে সে এক্সিস্টেন্সটাকে নিয়েই বলছে। আইটাকে অ্যানালাইজ করলেই এক্সিস্টেন্সটাকে পাওয়া যায়। সেই জন্য আইটা একটা প্রেডিকেট নয়। আরো অন্য যুক্তি আছে কেন প্রেডিকেট নয়, সেটা তো আমরা আগে শিখেছি। এরপর আমরা যে পয়েন্টটা বলেছিলাম,
যে তিনি একই সঙ্গে মেটেরিয়ালিজমকে রিফিউট করছেন, আইডিয়ালিজমকেও রিফিউট করছেন, দুটোকেই রিফিউট করছেন। উনি বলছেন একরকম আই থিঙ্ক এটা থেকেই যদি সবকিছুকে ডিরাইভ করি, তাহলে ওর আর্গুমেন্টটা কি ছিল, আমি এটা রিক্যাপ করছি আগের দিনের লেকচারটা। আই থিঙ্ক থেকে যদি সবকিছুকে ডিরাইভ করি, তাহলে ফিজিক্যাল থিং সেটা অ্যাড অন হয়ে যায়, অর্থাৎ সেটা থাকা না থাকা এটা একটা অতিরিক্ত, এর সঙ্গে জুড়ে রয়েছে, না থাকলে থাকে। যেমন আমার জামাটা আমার গায়ে অ্যাড অন, ওই জামাটা না থাকলেও আমি থাকবো, আমি অন্য জামা পরতে পারি, ওই জামাটা আমি পরিনি। তো সেরকম এক্সটার্নাল ওয়ার্ল্ড সেই রকম হয়ে যায় আই থিঙ্ক থেকে শুরু করলে, বা ডেকার্ট যেভাবে আই থিঙ্ক কে বুঝেছেন সেইভাবে বুঝলে যে সবকিছুকে ডাউট করা যায়, তাহলে ওই ডাউট আর কোনোদিন কাটবে না। সেটা হিউম বলেও ছিলেন যে ওই ডাউটটা আর কোনোদিন কাটাতে পারবে না। ডেকার্ট ওই ডাউট কি করে কাটালেন? দেখো, চেন অফ আর্গুমেন্ট দেখো। আমি গডের কথা চিন্তা করি এবং গড ডিসিভার নন, এরকম ভাবেই চিন্তা করি। এখন গড যদি না থাকেন তাহলে গড ডিসিভার হয়ে যাবেন, আমি গডে বিলিভ করি। খুব দুর্বল আর্গুমেন্ট, আমরা আগে শিখেছি। তো এমন তো লোক আছেন যে গডে বিশ্বাস করেন না, কিংবা এরকম গডে বিশ্বাস করেন যিনি ডিসিভার। ডেকার্তের বক্তব্য, আমি গডে বিশ্বাস করি এবং গড ডিসিভার বলে বিশ্বাস করি না, এবং গড যদি না থাকেন, আমি বিশ্বাস করি গড আছেন এবং গডই আমাকে এই বিশ্বাসটা দিয়েছেন। কে বলল? কি করে প্রুভ করবে? গড যেহেতু আমায় এই বিশ্বাসটা দিয়েছেন, তাহলে আমি যদি গড না থাকে, তাহলে আমার আমার এই যে আইডিয়া যে গড এক্সিস্টস, এই আইডিয়াটা মিথ্যা হয়ে যাবে এবং গড ডিসিভার হয়ে যাবেন। গড ডিসিভার হতে পারেন না, গডের কনসেপ্টের মধ্যেই রয়েছে যে তিনি ডিসিভার নন। আর কান্টের পয়েন্ট হচ্ছে তার থেকে গডের এক্সিস্টেন্স প্রুভড হচ্ছে। এটা ফার্স্ট আর্গুমেন্ট, গডের আর্গুমেন্ট। গড এক্সিস্টস প্রুভ হলো, আই এক্সিস্ট, তারপর গড এক্সিস্ট, তারপর হতে হবে দ্য ওয়ার্ল্ড এক্সিস্টস। তো কান্ট বলবেন তুমি কিছুকেই ডিফাইন করতে পারো, ইউ ক্যানট ডিফাইন এনিথিং ইনটু এক্সিস্টেন্স। ডেফিনিশন দিয়ে কোনো কিছুর এক্সিস্টেন্স প্রুভ করতে পারো না। আমি ভাবতেই পারি একটা পারফেক্ট গোল্ডেন মাউন্টেন আছে, তার মানে গোল্ডেন মাউন্টেন আছে, এটা হতেই পারে না, প্রুভড হয় না। অনেকেই ভাবে গড নেই, এর তো একটা প্যারাডক্স হয়ে যাবে। অনেকেই বিশ্বাস করে গড নেই, নাস্তিকরা বিশ্বাস করে গড বলে কিছু হয় না, নেই। এখন গড ডেকার্টের আর্গুমেন্ট মানলে দেখো একটা প্যারাডক্স হয়ে যাবে। গড এই আইডিয়াটা দিয়েছেন, এটা বিশ্বাস করতে দিয়েছেন যে গড নেই। এবার তাহলে গড নেই, গড তো আর মিথ্যা আইডিয়া দিতে পারেন না, মিথ্যা কোনো বিশ্বাস তৈরি করতে পারেন না। তাহলে গড নেই, তাহলে গড এই আইডিয়াটা তৈরি করেছেন গড নেই, তাহলে গড আইডিয়াটা তৈরি করতে গেলে গডকে থাকতে হবে, এবং আইডিয়াটা যেহেতু গড নেই, তাহলে গড নেই, গড আছেন এবং গড নেই, তো প্যারাডক্সিক্যাল হয়ে যাবে উল্টো দিকটা ধরলে। কাজে এটা থেকে তুমি কিছু প্রমাণ করতে পারবে না। এরপরে যেহেতু গডের এক্সিস্টেন্স প্রুভড হলো, আমি ডেকার্টের কথা বলছি, যেহেতু গডের এক্সিস্টেন্স ডেকার্ট মনে করলেন প্রুভড হলো, সেহেতু তারপরেরটাও তিনি প্রুভ করে ফেললেন। গড আমাদের এই ওয়ার্ল্ডের আইডিয়া দিয়েছেন, আমার একটা ওয়ার্ল্ডের আইডিয়া আছে, ওয়ার্ল্ডটাকে আমি রিয়েল বলে মনে করি, রিয়েল ওয়ার্ল্ড না থাকলে গড
ডিসিভার হয়ে যাবেন, গড প্রবঞ্চক প্রতারক হয়ে যাবেন। কিন্তু গড তো প্রবঞ্চক প্রতারক হতে পারেন না, তাই এই ওয়ার্ল্ডটা আছে। একইভাবে অত্যন্ত দুর্বল যুক্তি, আমি আর এই যুক্তির মধ্যে ঢুকছি না। এরকম যুক্তি মানুষ অনেক সময় দিয়ে থাকেন, ডেকার্ট তো দিয়েছেন। সহজ কথায় কেউ বলবেন যে আমি বিশ্বাস করি না এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, বার্কলি বলবেন আমি বিশ্বাস করি না এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, গডই আমাকে এই আইডিয়াটা দিয়েছেন, তাহলে এক্সটার্নাল ওয়ার্ল্ড নেই। এই যুক্তিতে তো কিছুই প্রমাণিত হয় না। হলো, তাহলে কি দাঁড়াবে? তাহলে দেখো, আই থিঙ্ক থেকে ডেকার্ট যেভাবে শুরু করছেন, সেখানে ডেকার্ট তো সবটাকেই ডাউট করছেন। ওই ডাউটটা করলে ডাউট থেকে আর বেরোতে পারবে না, কেউ ঠিক বলেছেন। একবার ডাউট করলে ওই ডাউটটা থেকে আর বেরোতে দেবো না আমি। তো একরকম স্কেপটিসিজম তোমার আসবেই, একাডেমিক স্কেপটিসিজম তোমাকে মানতে হবে। ওয়ার্ল্ড আছে, আমি এটা কোনোদিন প্রমাণ করতে পারবো না। কান্টও তাই বলছেন, ওইভাবে প্রুভ করলে। কান্ট কিন্তু হিউমের সঙ্গে পুরোপুরি একমত নন, কিন্তু এইখানটায় একমত। ডেকার্টের লাইনে শুরু করলে তুমি আর এক্সটার্নাল ওয়ার্ল্ডে যেতে পারবে না, কারণ এক্সটার্নাল রেপ্রেজেন্টেশনটা তোমার কাছে ডিসপেন্সেবল হয়ে যাবে। কাজে একরকম প্রবলেমেটিক, যেটাকে অ্যান্টিসিডেন্ট স্কেপটিসিজম বলেছেন হিউম, ডেকার্টের স্কেপটিসিজমটাকে অ্যান্টিসিডেন্ট স্কেপটিসিজম বলেছেন, সেটাকে কান্ট বলছেন একরকম প্রবলেমেটিক স্কেপটিসিজমে গিয়ে আমরা পৌঁছাবো, এবং প্রবলেমেটিক আইডিয়ালিজমে গিয়ে পৌঁছাবো। প্রবলেমেটিক স্কেপটিসিজম যেটাকে বলেছেন, সেটাকে কান্ট বলেছেন প্রবলেমেটিক আইডিয়ালিজম। আমরা একরকম প্রবলেমেটিক আইডিয়ালিজমে গিয়ে পৌঁছাবো। A383 এখানে বলছেন, কারণ ওয়ার্ল্ডটা আমার কাছে ডিসপেন্সেবল, ওটা না থাকলেও আমার থট থাকতে পারে। এটা নিয়ে মেটেরিয়ালিস্টরা এই যখন রেফিউট করে দিলেন আইডিয়ালিজমকে কান্ট, তখন মেটেরিয়ালিস্টরা খুব বেশি খুশি হতে পারেন। দেখো, ম্যাটারটাই সব, ম্যাটার ছাড়া আর কিছু নেই। কান্ট বলছেন সেটাও হবে না, মেটেরিয়ালিজমও হবে না। কেন? ম্যাটার ডিপেন্ড করছে রেপ্রেজেন্টেশনের ওপরে। আমি ম্যাটারকে প্রুভ করতে পারি রেপ্রেজেন্টেশনের সাহায্যে। রেপ্রেজেন্টেশন তো মাইন্ডের কাছেই আসে, কাজেই মেটেরিয়ালিজম প্রুভড হবে না। মাইন্ড না থাকলে কোনো রেপ্রেজেন্টেশনও নেই, ম্যাটারও নেই। কাজেই ম্যাটারকে তুমি মেটেরিয়ালিজমও হবে না। তাহলে কান্ট কোন, এই দুটোর মাঝখানে কান্ট রইলেন। মেটেরিয়ালিজমও কাটলেন, যেহেতু রেপ্রেজেন্টেশন আছে তাই মেটেরিয়ালিজম হবে না, এবং তিনি আইডিয়ালিজমও কাটলেন, যে রেপ্রেজেন্টেশনটা ডিসপেন্সেবল নয়। এটা ইম্পর্টেন্ট, ডিসপেন্সেবল নয়, পরিহার্য নয়, রেপ্রেজেন্টেশনটা অপরিহার্য। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটার উপর কান্ট আর্গুমেন্টটাকে ক্লিঞ্চ করবেন। রেপ্রেজেন্টেশনটা যেহেতু, আইও থাকবে না, রেপ্রেজেন্টেশন না থাকলে আইও থাকবে না, শুধু আই আছে এরকম হয় না। কোনো রেপ্রেজেন্টেশন থাকলে তবে আই আছে। আমার বডি আছে তাই আই আছে, বডি ছাড়া আই হবে না। তো রেপ্রেজেন্টেশন আমার থাকতে হবে। এটা হলে এর থেকে কান্ট রিয়েলিজম প্রুভ করছেন। তাহলে তো এক্সটার্নাল অবজেক্ট আমার কাছে ওই রেপ্রেজেন্টেশনটাই এক্সটার্নাল অবজেক্টের রেপ্রেজেন্টেশন। এক্সটার্নাল অবজেক্ট আমার কাছে ডাইরেক্টলি প্রেজেন্টেড হয়, নট থ্রু এনি মিডিয়েশন। উনি ডাইরেক্ট রিয়েলিজম করছেন। তাহলে উনি আইডিয়ালিজম কাটলেন, মেটেরিয়ালিজম কাটলেন, করে রিয়েলিজম করছেন। রিয়েলিজম করতে গেলে মেটেরিয়ালিস্ট হতে হবে না।
এই পর্যন্ত আমরা আগের দিন দেখেছিলাম আজকে তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিতে বলেছিলাম, কিন্তু তোমরা মনে করিয়ে দাওনি, তাও আমি বলছি। তাহলে কান্টের কাছে এক্সিস্টেন্সটা একটা আই থিঙ্কেরই একটা কম্পোনেন্ট এক্সিস্টেন্স। তাহলে আই থিঙ্কের কত কিছু রয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি আই থিঙ্কের মধ্যে। আই থিঙ্কের মধ্যে এক্সিস্টেন্সটা, এই সাবজেক্টিভিটির মধ্যে কি কি রয়েছে, এক্সিস্টেন্সটা একটা কম্পোনেন্ট। কান্ট পয়েন্টস আউট দ্যাট ডেকার্টস derives existence from I think by an inference which according to him is erroneous. Which according to him means Kant. Which according to him, এক মিনিট, is erroneous. The Cartesian I think expresses a psychological state. ওটা একটা সাইকোলজিক্যাল স্টেটকে বোঝায়। কান্ট বলছেন ওই সাইকোলজিক্যাল স্টেটটা কান্ট অস্বীকার করছেন না, তাহলে একটা সাইকোলজিক্যাল আই আছে। ইন টাইম, কোনো এক সময় আই থিঙ্ক বলেছেন ডেকার্ট, আই থিঙ্কটা কোনো একটা টাইমে বলেছেন, 10টা 20 মিনিটে কি কখন বলেছেন। দ্যাট ফেলস টু প্রুভ ইটস পারসিস্টেন্স। তাহলে ওই আই থিঙ্ক থেকে স্থায়ী আত্মায় যেতে দেব না, যেটা হিউম দেখিয়ে গেছেন। আই থিঙ্ক থেকে একটা পার্মানেন্ট আই কি করে তুমি যাবে, কোনো রাস্তা নেই যাওয়ার। এবং আই থিঙ্ক থেকে তুমি যা কিছুই ডিরাইভ করছো সেগুলো সবই কন্টিনজেন্ট হয়ে যাবে। কেন? কারণ তোমার এই জাতীয় প্রেমিসের উপর ডিপেন্ড করতে হবে কন্টিনজেন্ট প্রেমিস, যেগুলো নেসেসারি প্রেমিস নয়। কারণ তো নেসেসিটি খুঁজছেন, নেসেসারি ট্রুথ খুঁজছেন, যে যা কিছু চিন্তা করে সেগুলো সাবস্টেন্স, এরকম জিনিস। এগুলো রিলেশনাল আন্ডারে পড়বে, রিলেশনাল আন্ডারে পড়বে, সেটা হবে না। কোথায় বলেছেন এটা? A592, B620। পেজ কত স্যার? পেজটা দাঁড়াও, তাহলে আমি বের করতে হবে। আমি তো নিজের লেখা দেখে বলছি, আমি পেজ নাম্বারটা তাহলে বের করতে হবে। এটা হচ্ছে অন দা অন্টোলজিক্যাল প্রুফ অফ গডস এক্সিস্টেন্স, ওই জায়গাটা খোলো, ওখানেই পেয়ে যাবে। পেয়েছি স্যার, পেজ 563। ওইখানে তিনি বলছেন ওই জায়গাটায়, যে এখানে আমরা বলেছিলাম যে এখানে মানে যে কথাগুলো বলেছি সে কথাগুলো এখানে ওই টেক্সটটা বলে দিচ্ছি। সেখানে উনি বলছেন এটা যদিও একটা লজিক্যাল প্রেডিকেট, সেটা কিন্তু রিয়েল প্রেডিকেট নয়। দ্য ডিটারমিনেশন ইজ আ রিয়েল প্রেডিকেট, রিয়েল কথাটা আমি ঢুকিয়েছি, which goes beyond the concept of the subject and enlarges it. Thus, it must not be included in it already. এই কথাটা বললেন ওখানে, পেয়েছো নিশ্চয়ই লেখাটা। এইখানটাই কিন্তু ডেকার্টের ভুল হচ্ছে বলে কান্ট মনে করছেন।
ডেকার্ট মনে করছেন আই থিঙ্ক এর মধ্যে এক্সিস্টেন্সটা নেই, তাই জন্য তিনি এক্সিস্টেন্সটাকে অনুমান করছেন আই থিঙ্ক থেকে, এবং ওই ক্যাটেগরির সাহায্যে, সাবস্টেন্স অ্যাক্সিডেন্ট ওই ক্যাটেগরির সাহায্যে, এবং এটা একটা সিনথেটিক প্রপোজিশন। কান্ট এটাকে আই এক্সিস্ট, আই বললে আই এক্সিস্টটা ওটা অ্যানালিটিক হয়ে যায় কান্টের কাছে। Kant, on the contrary, claims that I think does already include existence. তাহলে একটা কনসেপ্ট যদি প্রেডিকেটটাকে, মানে লজিক্যাল প্রেডিকেটটাকে ইনক্লুড করে, প্রেডিকেট কনসেপ্টটাকে ইনক্লুড করে, তাকে অ্যানালিটিকই বলে। তাহলে আই থিঙ্ক এর এক্সিস্টেন্সটা, আই এক্সিস্টটা, ওটা একটা অ্যানালিটিক্যাল জাজমেন্ট অ্যাকর্ডিং টু কান্ট, and therefore is expressed by a proposition that depends on the category of modality. The category of modality of existence or inexistence comes under, the category of existence or inexistence comes under modality. এটা তো modality ভিতরে আসে। ফুটনোটে তিনি লিখছেন, my existence cannot be regarded as inferred from the proposition I think. এক মিনিট, B422 পেয়েছো? B422, দাঁড়াও, Page 453. 453, হ্যাঁ 453, এই ফুটনোটটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফুটনোট। এখানে তিনি বলছেন মাই এক্সিস্টেন্স, আমি একটু দু একটা ওয়ার্ড বাদ দিয়েছি দিয়ে সহজ করবার জন্য। দেখো হেন্স দিয়ে শুরু হয়েছে, গুনে গুনে ফুটনোটে গুনে গুনে 1 2 3 4 নম্বর লাইনের মাঝামাঝি যাও, হেন্স মাই এক্সিস্টেন্স বলে আছে। দেখো ওইখানে আছে মাই এক্সিস্টেন্স cannot be regarded as inferred from the proposition I think, as Descartes held. For otherwise, the major premise, everything that thinks exists, would have to precede it. But rather, it is identical with it. এখানে বলছেন ওইখানে আবার বলছেন the I think is an empirical proposition and contains within itself the proposition I exist. তাহলে I think এর মধ্যে I exist আছে, but I cannot say everything that thinks exists, as Descartes held. Otherwise, the major premise, everything that thinks exists, would have to precede it, but rather it is identical with it. এটা বলার দরকার ছিল না, কারণ এটা আমরা আগেই বলে দিয়েছি মেন বডিতে, ওই একই জায়গাটা, একটাই জিনিস। আমি এখানে রাদার ফুটনোটটা তুলে দিই। হ্যাঁ, এবার দেখো, তাহলে আই এক্সিস্টটা আই থিঙ্ক এর মধ্যেই রয়েছে, ওর থেকে ইনফারও করতে হয় না, ওর থেকেই বেরিয়ে আসে। দাদা আই থিঙ্ক থেকে আই এক্সিস্টে কি করে আসছি? আসলে আই থিঙ্ক এর মধ্যে যে আই, সেটার মধ্যে এক্সিস্টেন্স রয়েছে, এই জন্য এটা একটা পারহ্যাপস কান্ট মনে করছেন এটা একটা অ্যানালিটিক্যাল জাজমেন্ট
whenever I say I think, I includes I exist. The question remains, এখন এবার একটা প্রশ্ন উঠছে, দেখো যে কান্ট তো এক্সটার্নাল অবজেক্টের ক্ষেত্রে যখন আমার এক্সপিরিয়েন্স হয় কোনো একটা জিনিসের, সেখানে সাবস্টেন্স অ্যাট্রিবিউট এই প্রপার্টিটা লাগাচ্ছেন, এই প্রপার্টি না এই ক্যাটেগরিটা এক্সটার্নাল অবজেক্টের ক্ষেত্রে লাগাচ্ছেন। আমরা তো সত্যি করে টেবিল ইজ ব্রাউন এইভাবেই তো জানি, আমি তো এক্সপিরিয়েন্স হয় ব্রাউন টেবল, সেখানে সাবস্টেন্স অ্যাট্রিবিউট ক্যাটেগরিটা লাগাচ্ছেন, কাজী সেখানে টেবিলকে সাবস্টেন্স বলছেন। আচ্ছা, মানলাম যে মেটাফিজিক্যাল সাবস্টেন্স না হোক, ক্যাটেগরিয়াল সাবস্টেন্স হিসাবে তো সেলফকে মানা যায়, কেন মানবো না? একইভাবে লাগাবো। আমার যখন আউটার এক্সপিরিয়েন্স হলে আমি সাবস্টেন্স অ্যাট্রিবিউটটা ক্যাটেগরিটা লাগাচ্ছি, ইনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে লাগাতে এত অসুবিধা কোথায় কান্টের? সেলফটা সাবস্টেন্স, তার অ্যাট্রিবিউট সব প্রপার্টি, এই অন্য অ্যাট্রিবিউট আছে, এটাই বলে দেওয়া যেতে পারতো। সেখানে কান্টের এত অসুবিধা হচ্ছে কেন? কোথায় বাঁধছে কান্টের? দ্য কোয়েশ্চেন রিমেন্স, what prevents Kant from applying the category of substance and attributes to I think when he applied it to external representations without hesitation? I think এর ক্ষেত্রে তো ডেকার্ত ওইভাবে ভাবছেন যে বাইরে যেমন ব্রাউন টেবিলের ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাট্রিবিউট লাগাই, তেমন আই থিঙ্ক এর ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাট্রিবিউট লাগাবো। এখানে কেন আটকাচ্ছে কিসে? এক্ষেত্রে আলাদা কি? What is the reason behind this reservation when it comes to the inner representation? The answer is the nature of representation itself. মানে ওই রেপ্রেজেন্টেশনটার, ওটা অ্যাকচুয়ালি একটা রেপ্রেজেন্টেশন নয়, সে কথা আমরা পরে বলবো, কিন্তু ওই আই থিঙ্ক ওই রেপ্রেজেন্টেশনটা এখন রেপ্রেজেন্টেশন বলে কারণ অনেক জায়গায় নিজেই রেপ্রেজেন্টেশন বলেছেন, বলার কারণও আছে, কারণ ওটা একটা সাইকোলজিক্যাল রেপ্রেজেন্টেশন। কিন্তু তার মধ্যে ওই সাইকোলজিক্যাল রেপ্রেজেন্টেশনটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। External representation, such as the representation of a brown table, appears before the understanding with the a priori form category of substance and attribute. যখন আমি ব্রাউন টেবিলকে জানি, তখন a priori form substance attribute ফর্মেই জানি। The color brown appears to belong to the table and not otherwise. এরকম ভাবে আমার সামনে আসে, টেবিলের ব্রাউন রং আছে, ব্রাউনের টেবিল আছে, এরকম আসে না। Whereas inner representations do not appear in that manner. আমার যখন আভ্যন্তর কোনো অভিজ্ঞতা হয়, সেটা কিন্তু এই আকারে আসে না। যখন আমার দুঃখ হয় ফর এক্সাম্পল, তখন এই আকারে আমার সামনে আসে না আমি দুঃখী, আমি দুঃখী। হ্যাঁ, আমি ভাবতে পারি আমি দুঃখী, কিন্তু এটা আফটার থট, তখন দুঃখ এটাই আসে। যেমন আমি এখন চাবি হারিয়ে ফেলেছি, ঘরের চাবি, আমি কিন্তু ঘরে একদম বন্দি, চাবি হারিয়ে ফেলেছি, বেরোতে পারবো না, চাবি না ঘোরালে আমি ঘর থেকে বেরোতে পারবো না, হারিয়ে ফেলেছি। আমি যখন চাবি খুঁজছি, তখন এটা আমার কখনো মাথায় আসে না আমি চাবি খুঁজছি, তখন এটাই মাথায় আসে চাবি খুঁজছি, চাবিটা কোথায়, এটাই মাথায় আমার ঘুরছে শুধু, চাবিটা কোথায় রাখলাম। খুব ছোট জিনিস নয় যে হারিয়ে যাবে, লুকিয়ে থাকবে, এটা তো বড় জিনিস। তাহলে একটা বড় কিছু ঘটেছে, আমি এটা এমন এক জায়গায় রেখেছি যে জায়গাটা থেকে আমি খুঁজে বের করতে পারবো না, কেউ যাতে, আমি খুব সাবধানে রেখে দিয়েছি যে কেউ যাতে খুঁজে বের করতে না পারে, এরকম ভাবে লুকিয়ে রেখেছি চাবিটাকে, এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমিও খুঁজে বের করতে পারছি না। ওই অনেক সময় কাক খাবার লুকিয়ে রাখে যাতে কেউ খেয়ে না নেয়, এবং নিজে ভুলে যায় কোথায় লুকিয়ে রেখেছে, এসে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আমার সেই অবস্থা। তার যখন যে মেন্টাল স্টেট, তখন দেখো সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে আসে না, ওটা শুধু ওইটাই আসে, রেপ্রেজেন্টেশনটাই থাকে। রেপ্রেজেন্টেশনের নেচারটা আলাদা,
এক্সটার্নাল রিপ্রেজেন্টেশন আর ইনার রিপ্রেজেন্টেশনের নেচারটা আলাদা। এক্সটার্নাল রিপ্রেজেন্টেশন অনেক সময় সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে আসে, কিন্তু ইনার রিপ্রেজেন্টেশন কখনোই সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে আসে না। আমি যখন চিন্তা করি আমি চাবি খুঁজছি, সেটা আফটার থট। এই যে এখন তোমাদের যখন বলছি যে আমি চাবি খুঁজে পাচ্ছি না, সেটা আফটার থট, এটা একটা হায়ার লেভেল থট। ওই আমার চাবি পাচ্ছি না ওই থটটার বিষয়ে একটা থট। এই আইটা সম্পর্কে কান্ট বলবেন, এই যে হায়ার লেভেল আই, সেটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। সেটা ওই চাবি না পাওয়ার সেলফটা, ওই যে চাবি খুঁজে পাচ্ছিল না, সেটা আমার সঙ্গে জুড়ে দিয়েছে। আমি তো অনেক কিছু, আমি হচ্ছে যে বলছে এখন সেই লোকটা, সেই মানুষটা, তার সাথে জুড়ে দিয়েছে ওই চাবি না পাওয়া মানুষটাকে। তাহলে অনেক রিপ্রেজেন্টেশনকে জুড়ে দিয়েছে, অনেক রিপ্রেজেন্টেশনের সাথে জুড়ে দিচ্ছি। দ্যাট ইজ মাই পেইন is an after that is my pain is an afterthought. Inner representations as a matter of fact, bhul bol, that it is my pain is an afterthought. Inner representations as a matter of fact appears before the understanding without being categorized in the form of substance and attribute. কান্ট এখানে লিখছেন, ওখানে কিন্তু সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে আসে না, ওই B22 তেই লিখছেন। Rational psychology has its origin in a mere misunderstanding. The unity of consciousness which grounds the categories is here taken for an intuition of the subject as an object. তাহলে রেশনাল সাইকোলজিতে কি করে, একটা বেসিক ভুল করে, সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে দেখে, ওই আইটাকে অবজেক্ট হিসাবে দেখছে, and the category of substance is applied to it, এবং অবজেক্ট হিসাবে দেখে বলে ওই আই এর উপর সাবস্টেন্সের ক্যাটেগরিটা চাপিয়ে দেয়। এতদূর পর্যন্ত বিরোধী মত, যেটাকে কান্ট খণ্ডন করছেন। এর পরের অংশটা ওই একই প্যারাগ্রাফে চলছে, সেটা কিন্তু এটা কনফিউজ না করো তোমরা, তাই বলে দিচ্ছি। পরের অংশটা কিন্তু তার পজিটিভ থিসিস, আগেরটা নেগেটিভ থিসিস, মানে যেটাকে তিনি খণ্ডন করলেন। এবার পজিটিভ থিসিসটা বলছেন, বাট দিস ইউনিটি মানে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। ইউনিটি এবং ট্রান্সেন্ডেন্টাল দুটো খেয়াল রাখতে হবে, এবং অ্যাপারসেপশন, তিনটে শব্দ। দিস ইউনিটি ইজ অনলি দ্য ইউনিটি অফ থিঙ্কিং, এটা থিঙ্কিং এর ইউনিটি, থ্রু হুইচ নো অবজেক্ট ইজ গিভেন। এখানে অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে এইটা হবে না, ইউনিটি সেন্সটা আসবে না, এটা ঠিক। অবজেক্ট একটা প্রিকন্ডিশন, আমরা আগেই বলে এসেছি প্রিকন্ডিশন আর কম্পোনেন্ট এক নয়। যেমন রিপ্রোডাকশনের প্রিকন্ডিশন হচ্ছে, যে কোনো রিপ্রোডাকশনের প্রিকন্ডিশন হচ্ছে অক্সিজেন থাকা, অক্সিজেনের উপস্থিতি। কিন্তু তুমি যে কোনো বায়োলজির বই খুঁজে দেখো, কোনো একটা প্লান্ট কি করে প্রোপাগেট করে, রিপ্রোডিউস করে, সেখানে তার কিভাবে পলিনেশন হয়, কিভাবে তার ফল হয়, কিভাবে বীজ হয় ইত্যাদি, বীজগুলো কি করে প্রোপাগেট করে, এগুলো সব লেখা আছে, কিন্তু প্রেজেন্স অফ অক্সিজেনের কথা লেখা নেই। কিন্তু সেটা একটা প্রিসাপোজিশন, সেটা একটা প্রিকন্ডিশন, কিন্তু সেটা কম্পোনেন্ট নয়, সেটাও একটা কন্ডিশন হলো কম্পোনেন্ট নয়। ঠিক তেমনি অবজেক্ট আই থিঙ্ক এর কন্ডিশন, কিন্তু আই থিঙ্ক এর কম্পোনেন্ট নয়। নো অবজেক্ট ইজ গিভেন, সেই জন্য ওখানে কোনো অবজেক্ট দেওয়া নেই, কিন্তু অবজেক্ট না এলে ওটা আই এসেন্সটা আসবে না। And thus the category of substance which always presupposes a given intuition cannot be applied to it. ওখানে যেহেতু ইনটুইশন নেই, ওই সাবস্টেন্টিভ ইনটুইশনটা নেই, আমার ওখানে সাবস্টেন্সটা নিজের ইনটুইশনে আসে। টেবিলের ক্ষেত্রে সাবস্টেন্সটা ওই
টেবিলটা আমার ইনটুইশনে ধরা পড়ে, একটা টেবিলের ইনটুইশন হয়, এখানে কিন্তু সেরকম কোনো ইনটুইশন, আই এর কোনো ইনটুইশন নেই, সেই জন্য সাবস্টেন্সের ক্যাটেগরিটা লাগবে না। And hence this subject cannot be cognized at all. এই সাবজেক্টটাকে জানাও যাবে না। এই this subject cannot be cognized at all, এটাকে আমি এমফাসিস দিচ্ছি, অরিজিনালি এমফাসিস নেই। তাহলে এই সাবজেক্টটাকে জানা যাবে না। কেন জানা যাবে না? এখানে জানা কথাটার অর্থ কি? ডাইরেক্টলি জানা যাবে না। ডাইরেক্টলি হলে সেটা সাইকোলজিক্যাল হয়ে যাবে। এইখানে ট্রান্সেন্ডেন্টাল কথাটার মানে, এটা ট্রান্সেন্ডেন্টালি জানা যাবে। আরেকটা উপায় জানা যাবে, মানে এটা অ্যাওয়ারনেস হবে, জ্ঞান হবে না, অ্যাওয়ারনেস হবে, সেটা বলবো। Thus the subject of the categories cannot, by thinking them, obtain a concept of itself as an object of the categories. ওই সাবজেক্টটা ক্যাটেগরির অবজেক্ট হতে পারবে না, ক্লিয়ার বলে দিলেন, সাবজেক্টটা অবজেক্ট হতে পারবে না। এই যে সাবজেক্ট অবজেক্ট বাইনারি, এটা পরবর্তী ফিলসফিকে একদম সাংঘাতিক ভাবে ভিশিয়েট করেছে, যদি এই শব্দটা আমায় ইউজ করতে অ্যালাউ করো। সেটা কিন্তু এই বাইনারিটা যে এত ইম্পর্টেন্ট একটা বাইনারি, এই ক্যাজমটা যে এত বেশি হিউজ, এত বড়, সেটা কিন্তু কান্ট প্রথম বললেন। সাবজেক্টটাকে অবজেক্ট করাই যাবে না, পিওর সাবজেক্টটা অবজেক্ট হবে না, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেলে আরেকটা সাবজেক্ট লাগবে। তাহলে তার উপর কোনো ক্যাটেগরি লাগানো যাবে না, ওটা যেহেতু পিওর সাবজেক্ট, সেহেতু তার উপর কোনো ক্যাটেগরি লাগানো যাবে না, ক্যাটেগরি গুলো শুধু অবজেক্টের উপরেই লাগে। One thing that this passage makes clear is that we cannot cognize the transcendental apperception, that is the pure subject, in that it never appears in I think. I think এর মধ্যে এটা আসে না, I think এর মধ্যে সাইকোলজিক্যাল সাবজেক্টটা আসে অ্যাজ অ্যান অবজেক্ট, I think এ সাবজেক্টটা আসে অবজেক্ট হিসাবে, কিন্তু ওই ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশনটা অবজেক্ট হিসাবে আসে না। The representation of I in I think is a psychological I, while the real subject lurks behind it and can only be derived by transcendental deduction. এবং ওই সাবজেক্টটাকে আমরা বুঝি কি করে? ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনের দ্বারা বুঝি। তাহলে ওটাকে কিন্তু সাইকোলজিক্যালি বুঝি না। সাইকোলজিক্যালি বোঝা মানে পারসেপশন দিয়ে বোঝা, ডাইরেক্ট বোঝা, ডাইরেক্ট অ্যাপ্রিহেনশন হয় না। ট্রান্সেন্ডেন্টালি বুঝি মানে, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে বোঝা মানে ডিডাকশন মানে ইনফারেন্স, ইনফারেন্সিয়ালি জানি, ডাইরেক্ট জানি না ওই সাবজেক্টটাকে। ডেকার্ট ভেবেছিলেন ডাইরেক্ট জানি, ডাইরেক্ট জানতে পারবো না, কিন্তু একটা ডাইরেক্ট অ্যাওয়ারনেস আছে, সেটা বলবো পরে। The level distinction that is hinted at by Kant in this passage is often overlooked. The problem, এই যে পার্থক্যটা, লেভেলের পার্থক্য করলেন, আই থিঙ্কটাও আছে এবং তার পিছনে একটা আছে আই এক্সিস্ট, একটা ওপর লেভেলের আই, আই আরেকটা আই আছে, ট্রান্সেন্ডেন্টাল আই। এই দুটোর পার্থক্যটা অনেক সময় ভালো করে লক্ষ্য করা হয় না। The problem becomes all the more complicated by Kant's use of the term representation in this context. Kant কিন্তু এখানে representation শব্দটা ওই বারবার আই সম্পর্কে ইউজ করছেন। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু সামলে আসি, একটু ব্রেক দাও। আরেকজন স্পিকার থাকলে ভালো হতো, তাহলে ব্রেকে সে বলতে পারতো।
এখন দেখো এই যে কান্ট কিন্তু এখানে রিপ্রেজেন্টেশন কথাটা ইউজ করছে। এখন রিপ্রেজেন্টেশন কথাটা খুব প্রবলেমেটিক। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যে কাউকে রিপ্রেজেন্ট করে, যেমন আমার টেবিলের রিপ্রেজেন্টেশনটা টেবিলকে রিপ্রেজেন্ট করে। কিন্তু এই যে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন কাকে রিপ্রেজেন্ট করে? আইকে রিপ্রেজেন্ট করলে তো আই সাবস্টেন্স হয়ে যাবে, আই অবজেক্ট হয়ে যাবে, তা তো করে না। তাহলে কাকে রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্টেশন কথাটা কিন্তু এখানে খুব মিসলিডিং। এইটা কিন্তু ধরতে পেরেছিলেন কেসি ভট্টাচার্য। এই জন্য কেসি ভট্টাচার্য এই সিমিলার একটা কনটেক্সটে, কেসি ভট্টাচার্যের অ্যানালিসিসটা একটু আলাদা কিন্তু প্রায় কাছাকাছি, কান্টের কাছাকাছি। কারণ যেমন ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিস করছেন, কেসি ভট্টাচার্য কিন্তু সাইকোলজিক্যাল অ্যানালিসিস করছেন, যেটাকে কান্ট বলবেন। 1 মিনিট দাঁড়াও, তোমাদের বলছি। আচ্ছা, এখানে কিন্তু কেসি ভট্টাচার্য সিমিলার কনটেক্সটে ওখানে খুব সম্ভবত প্রবলেমটা ধরতে পেরেছেন, তাই তিনি ওখানে প্রেজেন্টেশন কথাটা ইউজ করেছেন, রিপ্রেজেন্টেশন কথাটা ইউজ করেননি। প্রেজেন্টেশন অফ আই, প্রেজেন্টেশন। এইবারও তাও সমস্যা হবে। আইটা কিন্তু প্রেজেন্টেশনও নয়, ওই আইটা মনের সামনে আসে না, মনের পিছনে থাকে। আমি যখন চাবি খুঁজছি তখন আমি যে আই, সেই আইটা কিন্তু আমার মনের সামনে আসে না, মনের পিছনে থাকে। তখন কি এরকম আমার মনে হয় যে আমি চাবি খুঁজছি, তখন চাবি খুঁজছি, চাবি কই, এই সেন্সটা আসে। কাজে ওখানে আইয়ের প্রেজেন্টেশনও নেই। তাহলে ওটা কিরকম ধরনের কনসাসনেস, এই প্রশ্নটা হবে। দেখা যাক। স্যার, এখানে চাবি খোঁজার যে প্রসঙ্গটা বলছেন সেটাতে বিষয়টা ক্লিয়ার হচ্ছে, কিন্তু মানে কোনো দায়িত্ব নিয়ে কোনো কথা বলার ক্ষেত্রে ব্যক্তি যখন বলে থাকে যে আমি বলছি, বা অনেক সময় কথার একটা এক্সপ্রেশন হিসাবে আমি বলছি এইভাবে যখন বলে, তখন সে মানে আমি বলছি এইটা উচ্চারণ করে বলে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার চেতনাটাও থাকে। তো এই ঘটনাটাকে এই ক্ষেত্রে কি করে মানে বসানো যেতে পারে এই হ্যাঁ, এটা তো ব্যাখ্যাটাতে? কারণ খুব সহজেই ব্যাখ্যা করবেন, আমরা আগেও বলেছি। দেখো, সেটা একটা হায়ার লেভেল কনসাসনেস, মানে সেখানে ওই আইটা আমি বলছি, যখন আমি সম্পর্কে আমি কনসাস হয়ে গেলাম, আমি বলছি কি আমি কিন্তু রেগে যাচ্ছি, তখন কিন্তু আইটা অবজেক্ট হয়ে গেছে। এবং কান্ট বলবেন এই আয়ের পিছনে আর একটা আই আছে। অনেক সময় আমরা তো আইটাকে অবজেক্ট করি, আমি কিন্তু রেগে যাচ্ছি। বাচ্চাদের আমরা বলি এবার আমি কিন্তু বকবো, তো এটা তো আমি খুব খুশি হয়েছি। আই সম্পর্কে আমি কনসাস হতে পারি, ওই আই থিঙ্ক এর মতো। আই থিঙ্কটা যেমন আমার সাইকোলজিক্যাল আই, ওটা সাইকোলজিক্যাল আই। যখনই আমি কনসাস হবো তখন সাইকোলজিক্যাল আই। কিন্তু সেটাও তো কেউ কারোর কাছে হচ্ছে, কারোর কাছে ওই আমি রেগে যাচ্ছি এটা হচ্ছে। সেই যে আইটা যার কাছে হচ্ছে, সেটা তার বিষয় হচ্ছে না, সেটা পিছনে থাকছে। আর আমি যদি বলছি শোনো, আমি বলছি শোনো, এই যে আমি বলছি শোনো, এটা তো কেউ বলছে। সেই আইটাকে, সেই আইটা কিন্তু বিষয় নয়, সে বিষয়ই, সাবজেক্ট।
তাকে আমরা বুঝতে পারি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিসিস দিয়ে কেবলমাত্র, যে এটা যেহেতু আমি বলতে পারছি যে আমি বলছি শোনো, সেহেতু নিশ্চয়ই একটা আমি আছে ওরকম। আর সেই আমিটা কিরকম আমি, যেটা একটা ইউনিটি আছে, যে বলছে যে আজকে যা বলছি সেটা আগের দিন যেটা বলেছিলাম সেটার সঙ্গে একই রকমের কথা বলছি, মিলিয়ে মিলিয়ে কথা বলছি, ওই ইউনিটিটা আছে। একটু দাঁড়াও, আমি একটু কথা বলে আসি, একটু বাড়ির দিকটাও একটু দেখতে হয় মাঝে মাঝে। ও পুষ্প, সর্বনাশ হয়ে গেছে, চাবি হারিয়ে গেছে, দেখো তো খুঁজে পাও কিনা। আমি তো খুঁজে পেলাম না, তো খুঁজে। তখন তুমি ছিলে? তুমি দেখো তো চাবি নিয়ে গেছো। আমি দেখো কি করে, তুমি নিয়ে ঘরে চলে গেলে কাজ করে। তুমি তো ঘরে নেই, করছিলে চাবিটা নিয়ে তো গন্ডগোল করছিলে, একবার বলছিলে দেখছি তোমার আগে বেরিয়েছে। হ্যাঁ, তুমি ভুল করে দেখো, দুটো চাবি নিয়ে গেছো। আর একটা দেখো ঘরে আছে কিনা, না হলে ঘরে না থাকলে আমি দিব, তাই না? দেখো আর চাবিটা নিয়ে যাবে না, আজকে রেখে যাবে তোমার চাবিটা। এখন আমার চাবি পাইনি, আর একে বলবে রাত্রিবেলা এলে আর মাছ ছাড়তে যাবো, ওই মাছ সব মাছ খেয়ে নিচ্ছে, সব মাছ ধরে ফেলে দিচ্ছে, ধরে রেখেছে। ও পড়বি পরে, এগুলো তো পড়েছে। আমার মাথা খারাপ হয়ে গেছে। এর ভিতর পড়তে কি করে তুমি নিয়ে যাবে, যত কথা আমি নিয়ে যাই, আমি কালকে দেখাচ্ছি, তুমি এইখানে নিয়ে যাবে, খুলে দিয়ে আবার এখানে দেখাচ্ছো। আমি সারা ঘর খুঁজে ফেলেছি। দাঁড়াও, আচ্ছা, এত অনেক সংসারের দিকেও এত কিছু থাকে। কোথায় আরে সাংসারিক খুঁটিনাটিও থাকলে সেগুলো একটু দেখতে হয়। চাবি হারিয়ে ফেলেছিলাম, এবার এমন জায়গায় চাবিটা গেছে সেটা দিয়ে সেখানে কেউ গেস করতে পারবে না যে ওইখানে চাবি গেছে। তো সেইখান থেকে পুষ্প খুঁজে বের করে দিল, যাই হোক, থ্যাঙ্কস টু হার। আচ্ছা, বিকি কিছু বলতে চাইছে, বলো। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে যে আইটা বলছেন মনের পেছনে থাকে, সেটা কি মানে ওই মানে আমাদের ওই ফেনোমেনোলজিক্যাল গিভেননেস যে যে ধরনের আয়ের কথা বলে সেটার সাথে একই রকম? কারণ সব কিছুর ক্ষেত্রেই তো এক প্রকার আমিকে রেফার থাকে, সেটা ইমপ্লিসিটলি থাকে। এক্সপ্লিসিট হলে তো তখন অবজেক্ট হচ্ছে, যখন ইমপ্লিসিটলি আছে ওই আই অ্যাওয়ারনেসটা, ওটার কথা কি এটার সাথে কোনোভাবে মিলছে? বোঝাতে পারলাম না আমার প্রশ্নটা। স্যার তুমি শুনতে দুটো পাচ্ছেন? জায়গা বললে, এক হচ্ছে যে তুমি ফিনোমেনোলজিক্যাল আই এর কথা বললে। এখন ফিনোমেনোলজিক্যাল আই বলতে, এবং তারপরে তুমি বললে ইমপ্লিসিট এক্সপ্লিসিট ইত্যাদি, আহ, দুটো কথা বললে। এখন ফিনোমেনোলজিক্যাল আই বলতে কোন আইটাকে বোঝাচ্ছ সেটার উপর ডিপেন্ড করছে। ফিনোমেনোলজিক্যাল আই বলতে যদি বোঝাও যে যেটা এক্সপ্লিসিট আই, যেটা ফিনোমেনোলজিক্যালি গিভেন আই, তাহলে তো সেটা হ্যাঁ, সাইকোলজিক্যাল আই। সেটা সাইকোলজিক্যাল আয়ের অতিরিক্ত নয় কিছু কান্টের কাছে। এখন তুমি যদি বলো ইমপ্লিসিট আই, তাহলে আমি বলবো হ্যাঁ, কান্ট সেই আইটার কথা বলছেন যেটা এক্সপ্লিসিট নয়, যেটা ফেনোমেনোলজিক্যালি গিভেন নয়, সেই আইটার কথা বলছেন। একেবারেই কি ফেনোমেনোলজিক্যালি গিভেন নয়, সেই প্রশ্নটা থাকছে, অন্তত এক্সপ্লিসিটলি গিভেন নয়, এইটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি। তারপরেটা তো পরে আসছি। কিভাবে স্যার ফেনোমেনোলজির ক্ষেত্রে কি মানে আইটা একদম এক্সপ্লিসিটলি গিভেন থাকে? মানে ধরুন যখন আমার এক্সপিরিয়েন্স গুলো হয়, তো এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে সেটাতে আমি মানে আমি আছি, কিন্তু অত মানে রিফ্লেকটিভ সেন্সে থাকছি না। ওই জন্যই আমি বললাম যে এই জায়গাটা তোমার দুটো কথা আছে, দুটো কথাকে তুমি ওই যদি রিফ্লেকটিভ সেন্সে বলো যে আছি,
আইটা রয়েছে ফেনোমেনোলজিক্যালি গিভেন, যেভাবে ফেনোমেনোলজিক্যালি আমার টেবিলটা গিভেন, যেভাবে ফেনোমেনোলজিক্যালি আমার পেইনটা গিভেন, সেইভাবে আইটা গিভেন, তাহলে সেটা সাইকোলজিক্যাল আই হয়। যদি না, বলো, আমি স্যার প্রি রিফ্লেকটিভ সেন্সটার কথা বলছি, যেটা হ্যাঁ, এটা রিফ্লেকশনের আগে। প্রি রিফ্লেকটিভ নয়, এই আইটা প্রি রিফ্লেকটিভ নয়, রাদার পোস্ট রিফ্লেকটিভ, বা এটা রিফ্লেকটিভ পোস্ট রিফ্লেকটিভ এর মধ্যে পড়ে না, কারণ এটা তো থ্রু আউট রয়েছে, এটা তো পারসিস্টিং আই, তাই না? এটা সবসময় রয়েছে, অন্তত আমার জীবন জাগ্রত অবস্থায় পুরোটাই রয়েছে। তাহলে প্রি আর পোস্টের কথা তো আসে না, রিফ্লেকশনের আগে থেকেও রয়েছে, রিফ্লেকশনের পরেও রয়েছে, কিন্তু এটা রিফ্লেকটিভ নয়, এতদূর পর্যন্ত বলা যায়, বাকিটা বলা যায় না। ঠিক আছে। বাকিটা বলা যায় না, হলো, বাকিটা পরে বলছি, তারপরে ঠিক তোমার আছে। পারবে না, তুমি দেখো, আসছি পরে। অন্তত এটা রিফ্লেকটিভ আই নয়, এটুকু বুঝতে পারছি। ফিনোমেনোলজিক্যাল কথাটা খুব মানে প্রবলেমেটিক। ফিনোমেনোলজিক্যাল তো রিফ্লেকটিভটাও হতে পারে, ফিনোমেনোলজিক্যাল রিফ্লেকটিভটাও হতে পারে, পোস্ট রিফ্লেকটিভটাও হতে পারে, মেটা রিফ্লেকটিভটাও হতে পারে। ফিনোমেনোলজিক্যাল তো সেটা তো সেভাবে বোঝা যায় না ওটা দিয়ে, কিন্তু প্রি রিফ্লেকটিভ পোস্ট রিফ্লেকটিভ ওই বাইনারিতে রিফ্লেকটিভ নয়, এটুকু অন্তত বলা যেতে পারে। তারপরটা আসছি আমি, তোমার পয়েন্টটা তারপর যদি উত্তর না হয় তখন তুমি আবার প্রশ্ন করো। এখন তাহলে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশনকে কগনাইজ করা যাবে না, এটা কান্ট বললেন, ক্যানট বি কগনাইজড। কিন্তু কি অর্থে? দ্য রিপ্রেজেন্টেশন অফ আই আই থিঙ্ক ইজ এ সাইকোলজিক্যাল আই, ওটা বললাম, এবং ওটা রিপ্রেজেন্টেশন না, ওটা প্রেজেন্টেশন বলেছেন কেসি ভট্টাচার্য, কিন্তু ওই স্টেটটা প্রেজেন্টেটিভ স্টেটও নয়, কারণ মনের সামনে কিছু প্রেজেন্টেশন হয় না। But even presentation cannot do justice to Kant. The term presentation cannot do justice to Kant. As for him, the transcendental unity of apperception, the pure I, is not even presented before the mind as an object. তাহলে সেটা তো কোনো অবজেক্ট হিসাবে প্রেজেন্টেডও হয় না, সেটা কাউকে রিপ্রেজেন্ট করে না, নিজেও প্রেজেন্ট হয় না, সেটা মনের সামনে প্রেজেন্ট হয় না, মনের পিছনে থাকে। That is why it is transcendental. It is known only through transcendental analysis. এখন তোমরা বলো যে আরেকটা সেকশন আছে, এই সেকশনটা আমরা আজকে শুরু করব না আমরা আজকে প্রশ্ন উত্তর নেব, লাস্ট সেকশনটা পরে শুরু করব? একটু সাজেস্ট করো। পরের দিন করলেই ভালো হয় মনে হয়। আচ্ছা, তাহলে আমরা পরের দিন করব, আজকে এই পর্যন্ত থাক। দেখো, আমরা এই কথাটা বলবো, বিকির প্রশ্নটা যেহেতু এসছে, বিকির প্রশ্নটার একটু উত্তর দিই, তারপর অন্য কারোর প্রশ্ন থাকলে আমি সেটা অ্যাড্রেস করতে চেষ্টা করব। উত্তরগুলো সবই আমার সাধ্যমতো হবে, এবং এখানে বুঝতেই পারছো যে এখানে নিজস্ব ইন্টারপ্রিটেশন, আমি আগে যেমন সব জায়গায় নিজস্ব ইন্টারপ্রিটেশনই বলা হয় কোনো না কোনো ভাবে, কিন্তু আমি খুব একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ইন্টারপ্রেট করিনি, রাদার লিটারেলি যে ইন্টারপ্রিটেশনটা বেরিয়ে আসে সেরকম করেছি। কিন্তু কিছু কিছু জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন করতে হয়, যেমন নেগেশনের জায়গায়, যেখানে কান্ট খুব কম বলেছেন, এরকম কিছু জায়গা আছে সেখানে একটু কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন করতে হয়। এখানে সেরকম কনস্ট্রাকটিভ ইন্টারপ্রিটেশন করেছি, তোমরা এগ্রি করতে পারো, নাও এগ্রি করতে পারো, প্রশ্ন থাকলে বলতে পারো। যে এবং বুঝতেই পারছো এই ইন্টারপ্রিটেশনটা সবাই মানবেন না, এর বিরুদ্ধে বলবারও লোক প্রচুর থাকবেন, এবং আছেনও ইনফ্যাক্ট। তো এটা কি ধরনের আই সেটা একটু দেখতে হবে। এই আইটা হচ্ছে, এখানে পরের সেকশনে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম,
আমি ধরো আমরা যেগুলো হ্যাবিচুয়াল অ্যাক্ট করি, আমি আগে এক্সাম্পল বললাম চাবি খোঁজার এক্সাম্পল, আমি চাবি হারিয়েছি, চাবি খুঁজছি, কিন্তু ওটা তো এক্সট্রাঅর্ডিনারি কেস, চাবি তো রোজ দিন হারাই না, কিন্তু হ্যাবিচুয়াল অ্যাক্ট করছি। আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, এখন সাইকেল চালাচ্ছি তো চালাতে চালাতে আমি গান গাইছি, কিন্তু আমার খেয়ালটা রয়েছে গানও গাইছি, খেয়ালও রয়েছে আমার সামনে ট্রাফিক, কোন দিক দিয়ে গাড়ি আসছে, কি আসছে, আমায় ধাক্কা দিয়ে দেবে কিনা, কখন সিগন্যাল কি হলো, এইটাই খেয়াল আছে। তাই বলে কি আমি কি ভাবছি যে আমি সাইকেল চালাচ্ছি, আমি সাইকেল চালাচ্ছি? তা তো ভাবছি না। বডির ক্ষেত্রে এটাকে বলা হয় প্রোপ্রায়োসেপশন, যে আমার একটা বডি সেন্স আছে, সব সময় থাকে। ঠিক তেমনি সাইকেল চালানোর ক্ষেত্রে আমি যে সাইকেল চালাচ্ছি এটা কিন্তু বেশ আমার কনসাসনেসে আছে, কিন্তু কখনো মনের সামনে অবজেক্ট হিসাবে আসেনি আমি সাইকেল চালাচ্ছি। এটা এটা কি তুমি এবার কি বলো, তুমি এই কনসাসনেসটাকে তুমি প্রিকনসাস বলবে, পোস্ট কনসাস বলবে, কি বলবে? এটা তো প্রিকনসাস নয়। প্রি কথাটা ঠিক লাগে না, এটা থ্রু আউট আছে। সাইকেল চালাচ্ছি, যতক্ষণ সাইকেল চালাচ্ছি এটা আছে। এটা এবার ইমপ্লিসিট অ্যাওয়ারনেস বলতে পারি, মানে ওই জন্য প্রোপ্রায়োসেপশনের তোমার ক্ষেত্রে ইমপ্লিসিট অ্যাওয়ারনেস একটা আছে, এটা আমি বললাম। তোমার একটা ইমপ্লিসিট অ্যাওয়ারনেস, ইমপ্লিসিট কথাটা আমার খুব পছন্দ হয়েছে, ওখানে ইমপ্লিসিট অ্যাওয়ারনেস আছে। হ্যাঁ, ওটা কিন্তু একটা স্যার আমি এখানে প্রি রিফ্লেকটিভ সেন্সটা একটু অন্যভাবে যদি বলি, যে এই যে যখন আমি সাইকেল চালাচ্ছি তখন আমার সবসময় এটা মনে হচ্ছে না যে আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু কনস্ট্যান্ট ওই ইমপ্লিসিট অ্যাওয়ারনেসটা থাকছে। ওটাকে যখন আমি রিফ্লেক্ট মানে ল্যাঙ্গুয়েজে প্রকাশ হ্যাঁ, করতে ওটাকে যাচ্ছি অনেক তখন রিফ্লেকশন প্রি রিফ্লেক্টিভ, রিফ্লেকশনের বিষয়টা আসবে। হ্যাঁ ওই অর্থে প্রি রিফ্লেকটিভ কেউ বলতে পারেন, সেই জন্য ওইখানে আমি তোমাকে একদম ওটা না সেটা বলিনি, কিন্তু বেটার টার্ম হচ্ছে ওটা ইমপ্লিসিট অ্যাওয়ারনেস একটা আছে, যে আমি যখন সাইকেল চালাচ্ছি তখন কিন্তু আমি এই কাজটা করি, মানে আমার কনসাসনেসটা থাকে। ওটা আমার কনসাসনেস চলে আসতে পারে, চলে এলেই কিন্তু সেটা অবজেক্ট হয়ে যাবে তখন। কিন্তু এটা এটা আরেকটা টার্ম আমি পরে ইউজ করব, মানে কিন্তু এখানে ওই ইমপ্লিসিট কথাটা, এখন ওই শব্দটা ধরেই চলো, ওই রকম একটা অ্যাওয়ারনেস আছে। সমস্যার এখানে শেষ নেই, জাস্ট শুরু। শুরুটাই মানে সমস্যাটাই। বা আর একটা এক্সাম্পল আমি দিতে পারি, তুমি ভালোই জানো তুমি মানে তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তুমি ভালোই জানো, জানো কি অর্থে? আমি বলবার আগে কি তুমি ভাবছিলে ওটা নিয়ে? ভাবছিলে না, তোমার একটা অ্যাওয়ারনেস আছে, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, অ্যাওয়ারনেস আছে। কখনো তুমি ওটা ভাবো না যে তুমি আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই আমি বললাম তাই তুমি ভাবছো, কিন্তু তার মানে কি এটা একটা অজানা কথা, আমি একটা নতুন ইনফরমেশন তোমায় দিলাম? তা তো নয়। আবার দেখো এটার সঙ্গে এটাও পার্থক্য, তুমি এটাও জানো তুমি যে বাড়িটায় রয়েছে তার ভিতটাকে উড়িয়ে দিলে, এটা কান্ট্রি এক্সাম্পল, বাড়িটার ভিতটাকে উড়িয়ে দিলে বাড়িটা ভেঙে পড়বে। এটা আমি বলার আগে তুমি জানতেন মানে ভাবনি, ভাবনি মানে জানতে না তা নয়, তুমি বলে এই নতুন কথা কি বললেন, আমি তো জানতাম এটা। এখানে জানতে মানে কি ডিসপোজিশনাল সেন্সে জানা। তাহলে জানা নলেজ এটা একটা হয় অকারেন্ট সেন্সে, তুমি এখন জানছো। এখন যেমন যখন বললাম বাড়ির ভিতটা উড়িয়ে দিলে বাড়িটা ভেঙে পড়বে, কান্টের কথা অনুসারে বললাম, ওই কাজটা আমি চাই না হোক, কিন্তু এটা ফিজিক্সের ল অনুসারেই হবে। এটা তুমি জানতে, কিভাবে জানতে? এরকম বহু জিনিস তুমি জানো, যেগুলো তুমি এক্সপ্লিসিটলি জানো না, এবং যেগুলো তুমি এগুলোকে এই মানে এপিস্টেমোলজির ভাষায় ওগুলোকে বলা হয়
যে অকারেন্ট নলেজ একটা, আর তোমার বেশিরভাগ নলেজ হচ্ছে অকারেন্ট নয়, তোমার মনে এখন নেই, সেগুলো হচ্ছে ডিসপোজিশনাল নলেজ। তুমি জানো, তুমি এখনো ভাবোনি, তুমি জানো গাছের ডালের আগায় বসে গোড়াটা কেটে দিলে তুমি নিচে পড়ে যাবে, তুমি ভাবোনি এটা, কিন্তু তুমি জানো। এরকম ম্যাক্সিমাম জিনিস তুমি যা যা জানো সেগুলো হচ্ছে ডিসপোজিশনাল নলেজ, অকারেন্ট নলেজ নয় ম্যাক্সিমামটা তোমার। তুমি খুব সামান্য জিনিস, সামান্য নলেজ তোমার বা বিলিফ, অকারেন্ট বিলিফ যেটা ঘটছে। ম্যাক্সিমাম তোমার হচ্ছে হাজার হাজার এরকম ডিসপোজিশনাল বিলিফ আছে। তুমি জানো যে কোনো লিভিং বডির শরীরে নাইট্রোজেন বেড়ে গেলে সে মারা যাবে, ভাবনি কোনোদিন আমি বলবার আগে। অক্সিজেন কমে গেলে সে মারা যাবে, এটা তুমি ভাবনি কোনোদিন। এরকম বহু জিনিস তুমি ভাবনি, কিন্তু তুমি জানো। সেটা হচ্ছে, একটা হচ্ছে অকারেন্ট আর একটা হচ্ছে মানে ডিসপোজিশনাল নলেজ, ডিসপোজিশনাল বিলিফ, অকারেন্ট বিলিফ আর ডিসপোজিশনাল বিলিফ, বা অকারেন্ট নলেজ আর ডিসপোজিশনাল নলেজ। এখন এই আই কনসাসনেস, যে আই কনসাসনেসটার কথা কান্ট, যে আই কনসাসনেসে কান্ট পৌঁছাতে চাইছেন, ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, এটা অকারেন্ট না ডিসপোজিশনাল? অকারেন্ট তো নয়, কখনোই অকারেন্ট হতে পারবে না এটা। এটার আবার যেটা ডিসপোজিশনাল সেটা অকারেন্ট হতে পারে। ওই যেমন বাড়ির ভেঙে যাওয়ার গল্পটা বললাম, ওটা ডিসপোজিশনাল ছিল, যেই বললাম তখন তোমার ওটা অকারেন্ট হয়ে গেল। কিন্তু এই আইটার ক্ষেত্রে দেখো পার্থক্যটা এখানে, এটা সব ডিসপোজিশনাল যদি বা বলতে চাও, এটা সবসময় ডিসপোজিশনাল বলতে হবে, এটা কখনো অকারেন্ট হতে পারবে না। অকারেন্ট হলেই তো আরেকটা আই লাগবে যেটা ডিসপোজিশনাল। কাজেই এটা ডিসপোজিশনাল ওই অর্থে নয়, ওই ভাগের মধ্যে পড়ছে না। কাজেই ইমপ্লিসিট শব্দটা অনেক কাছাকাছি, এটা একটা ইমপ্লিসিট, সেটা ইমপ্লিসিট অর্থে ডিসপোজিশনালটাও ইমপ্লিসিট, কাজে ওখানে একটা মিল আছে। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা অন্য জায়গায়। কান্ট বললেন এটার জ্ঞান হয় না, এটাকে ইনফার করতে হয়। আবার এটার জ্ঞান হয় না, এটা ইনফার করতে হয়, তার সঙ্গে যদি বলি এটা ডিসপোজিশনাল, ডিসপোজিশনালটা তো মানে ডিসপোজিশনালটাও তো হয়, নলেজ হয়, ওটা এক রকমের নলেজ। কান্ট বললেন নলেজ হয় না, নলেজ হয় না মানে ডাইরেক্ট নলেজ হয় না, ডিসপোজিশনালটাও ডাইরেক্ট নলেজ। বা রাদার এখানে একটু ডিসপোজিশনের থেকে পার্থক্য আছে। তুমি যখন সাইক্লিং করছো সেটা জাস্ট ডিসপোজিশন, বাড়িটা ভেঙে পড়বে এটা তোমার ভেতরে ওরকম সাইক্লিং করার মতো নলেজ নয়, অ্যাওয়ারনেস নয়। বাড়িটা ভেঙে পড়বে এটা তুমি ভাবোই নি, কিন্তু তুমি যখন সাইক্লিং করছো তখন তোমার মনের ভেতর কোথাও না কোথাও সাইক্লিং আছে, যদিও তুমি সাইক্লিং এর কথা ভাবছো না। কিন্তু বাড়িটা ভেঙে পড়ার কথা, ওটা যদি ডিসপোজিশনাল বলো, ওটা যে অর্থে ডিসপোজিশনাল, সাইক্লিং করাটা সে অর্থে ডিসপোজিশনাল নয়। কারণ সাইক্লিংটা তোমার মনের মধ্যে আছে, ওটা তোমার মনের মধ্যেই নেই, কিন্তু তুমি জানো। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো। শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া সেটা তোমার মনের মধ্যে রয়েছে, তুমি জানো, কিন্তু বাড়িটা ভেঙে পড়বে এটা মনের মধ্যে নেই তোমার, ওটা তুমি ওই অর্থে জানো না। তাহলে কান্ট একদিকে বলছে, প্রথম তাহলে এখানে দুটো লেয়ারের সমস্যা পেলাম। একদিকে কান্ট বলছেন এটা ইনফার করে ট্রান্সেন্ডেন্টাল ইনফারেন্সের দ্বারা পাবো, আর পাবো না। আবার আমি বলতে চাইছি এখানে একটা ডিসপোজিশনাল নলেজ আছে, এরকম কি কেন গাজোয়ারি করছি, এবং ডিসপোজিশনাল হলেও ওই অর্থে ডিসপোজিশনাল নয়, ওই অর্থে ইমপ্লিসিট নলেজ নয়, একটা বিশেষ সেন্সে ইমপ্লিসিট নলেজ। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন আসছে,
ডাইরেক্ট নলেজ আছে না নেই, ডাইরেক্ট অ্যাওয়ারনেস আছে না নেই, একটা কন্ট্রাডিকশন আসছে। সেকেন্ড সমস্যা, কন্ট্রাডিকশন বলবো না, সমস্যা হলো এই ডিসপোজিশনাল সেন্সটা নিয়ে। কি অর্থে ডিসপোজিশন? ওই রকম তো নয় যে বাড়িটা ভেঙে পড়বে আমি বললাম তারপরে তোমার মনে পড়লো কিন্তু তুমি জানতে, কিন্তু সব সময় ধরে তুমি জানতে, এরকম ব্যাপারটা নয়। সাইকেল চালানোর মতন ব্যাপারটা নয়, এই ব্যাপারটা অনেকটা সাইকেল চালানোর মতো। বাড়ি ভেঙে পড়াটা সাইকেল চালানোর মতো নয়, বাড়ি ভেঙে পড়ার জ্ঞানটা সাইকেল চালানোর মতো নয়। ওটা আসতে পারে নাও আসতে পারে তোমার মনে, কিন্তু তুমি জানো। কিন্তু সাইকেল চালানোটা যতক্ষণ তুমি সাইকেল চালাচ্ছ ততক্ষণ তোমার একরকমের অ্যাওয়ারনেস আছে। তুমি শ্বাস প্রশ্বাস যতক্ষণ নিচ্ছ জেগে আছো, তোমার একরকমের অ্যাওয়ারনেস আছে এটার। এটা অনেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। আয়ের অ্যাওয়ারনেসটা আমাদের একটা লিঙ্গারিং আয়ের অ্যাওয়ারনেস থাকে, ওই শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। তাহলে এই প্রবলেমটার সলিউশনটা আমরা একরকম বুঝতে পারছি। আমি এটাকে এখানে একটা টার্ম ইউজ করেছি, সাবলিমিনাল। পরের দিনটাকে আরো ব্যাখ্যা করব, কিন্তু ওই সমস্যাটা থেকে গেল। তাহলে ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট হয়, নাকি দুটোই হয়? কান্ট কি বলতে চাইবেন? আজকে এই পর্যন্তই বলি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। কোনো জায়গায় আমি ক্লিয়ার নই তাহলে সে জায়গাটা বলো, সেটা বলবো, নাহলে ওই সেকশনটা পরের দিন বলবো, একটা সেকশন, কারণ ওখানে একটা নতুন থিওরির কথা বলবো। তাহলে এখানে শেষ করি। থ্যাংক ইউ।